গল্পের শুরুতে আমরা গায়ত্রী নামের একটি মেয়েকে দেখি যে বনের মধ্যে খুব ভয়ে দৌড়ে পালাচ্ছিল। সে পালিয়ে বাড়ির ভেতরে এসে লুকিয়ে পড়ে। মনে হচ্ছিল সে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। হঠাৎ দরজায় এক মহিলা জোরে জোরে নক করতে থাকে আর বলে, গায়ত্রী দরজা খোলো। কিন্তু গায়ত্রী ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। তখন দরজা খুলে যায় আর সেই মহিলা ঘরে ঢুকে চারিদিকে খুঁজে দেখে, তারপর আবার বেরিয়ে যায়। গায়ত্রী মুখ চেপে শ্বাস বন্ধ করে লুকিয়ে থাকে। ঠিক তখনই তার পেছনে একটা কালো হাত দেখা যায় আর কোন এক অজানা শক্তি তাকে টেনে আবার বনের ভেতরে নিয়ে যেতে থাকে। এর কিছু বছর পর আমরা দুজন মানুষকে দেখি যারা দাবা খেলছিল আর তারা গায়ত্রীকে নিয়ে আলোচনা করছিল। তারা বলছিল তাদের সার্চের উপর ভরসা আছে, তবে সময় খুব কম। লোকটি বলে তারা এখনো ডেড এন্ডে আছে, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে থাকা ব্যক্তিটি বলে, আর কতদিন অপেক্ষা করব, গত 20 বছর ধরে অপেক্ষা করছি। তখন লোকটা ওয়ালেট থেকে একটি ছবি বের করে তাকিয়ে থাকে। এরপর আমরা আরেকজন মেয়েকে দেখি, নাম দেবী। সে নিজের রুমে ঢোকে। সেখানে তার মা একটু ভয় পেয়ে তাকে একটা লকেট দেয় এবং বলে এটা সব সময় পরে রাখবে, কখনো খুলবে না। এরপর তার মা ছেলের খোঁজ করতে থাকে। সেনা এখনো বাসায় ফিরল না। এদিকে আমরা সেনাকে দেখি। সেনা আসলে একজন সিকিউরিটি গার্ড, কিন্তু তাকে দেখা যায় মিস্টার ধর্মার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে জড়িত। এর বিনিময়ে সেই মহিলা তাকে টাকা দেয়। এই সময় দেবী তাকে ফোন করে আর জানায় মা তাকে খোঁজ করছে। সেটা মিথ্যা বলে যে সে ওভারটাইম করছে, কিন্তু বাস্তবে সে টাকার জন্য এসব করছিল, কারণ তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। অন্যদিকে দেবী বাইরে থেকে শব্দ শুনতে পায়। দেখে মা একটি গাছ টেবিলে রেখে আতঙ্কিত হয়ে বলছে ওরা আমাদেরকে আলাদা করতে চায়। দেবী মাকে শান্ত করে বলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তারপর মাকে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাওয়াতে চেষ্টা করে। ওদিকে আমরা সেনাকে গাড়িতে দেখি, যেখানে তার সাথে সেই মহিলা ছিল। মহিলাটি একটি ভিডিও দেখছিল। সেনা জিজ্ঞেস করে সবকিছুকে রেকর্ড করেছেন? মহিলা অস্বীকার করে, কিন্তু আসলে তাদের অন্তরঙ্গের মুহূর্তের ভিডিও সে করে নিয়েছিল। পরে টাকা দেয় এবং বলে গাড়ি ভালো করে পরিষ্কার করো। এদিকে দেবীর ঘুম ভেঙে যায়। সে মাকে টর্চ লাইট দিয়ে খুঁজতে থাকে। দেখে ঘরে অনেক জিনিসপত্র এলোমেলো। এদিকে তার মা তার পেছন দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ মা সামনে এসে দাঁড়ায়। দেবী ভয় পেয়ে যায়। দেখে মা জুজুবি পাতাগুলো খাচ্ছে। দেবী বলে এগুলো খাওয়ার জন্য নয়। মা জবাব দেয় এটাই একমাত্র উপায় ওদের থেকে বাঁচার। মায়ের এই অবস্থা দেখে দেবী তাকে শান্ত করে বিছানায় শুয়ে দেয়। তবে আমরা দেখতে পাই পাতাগুলো আসলে মেঝেতে পড়ে আছে, অর্থাৎ মা খেতে পারেনি। দেবী বাইরে বের হলে সেনা বাসায় ঢোকে। দেবী বলে, ও এখন এলি? ফোনটা তো এজন্যই দিয়েছিলাম যাতে কল করলে তুমি আসো। মার আবার প্যানিক অ্যাটাক হয়েছে, আমাকে একাই সামলাতে হয়েছে। সেনা জিজ্ঞেস করে মা এখন কোথায়? দেবী বলে নিজের রুমে বিশ্রাম নিচ্ছে। এরপর দেবী ভাইয়ের কাছে বাইকের চাবি চায়। সেনা বলে তাতে গ্যাস নেই আর এই মাসের কিস্তিও দেয়নি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মানে বুঝতে পারছিলাম না সে এত ওভারটাইম করছে, তবুও এত টাকা যাচ্ছিল কোথায়। যাই হোক, পরের দিন সকালে আমরা দেবীকে কাজে দেখি। সেখানে সে জানতে পারে মিস্টার ধর্মা শেষ মুহূর্তে মত বদলেছেন এবং ইন্টারনেট প্রোভাইডার বদলাচ্ছেন, অর্থাৎ যেখানে দেবী কাজ করত। তাহলে এখন তার চাকরিটাও গেল, অর্থাৎ এখানে যে টাকা আসার কথা ছিল সেটাও গেল। সেখানে দেবীর এক ছেলের সাথে দেখা হয়। দেবী জিজ্ঞেস করে তুমি কি সেনার বন্ধু? ছেলেটা বলে একসময় ছিলাম। দেবী বলে তোমার বস একটা খারাপ লোক। তখন ছেলেটা বলে হ্যাঁ, একদম তোমার ভাইয়ের মতো। সেনা ভালো লোক ছিল না, টাকা আসতো কিন্তু সে উড়িয়ে দিত। এরপর যখন রাত হয় দেবীকে মায়ের পাশে ঘুমোতে দেখা যায়। হঠাৎ জানালার বাইরে একটা ছায়া দেখা দেয় আর দরজায় কেউ কড়া নাড়ে। সে দরজা খোলে, দেখে বাইরে কেউ নেই। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে তার মুখ চেপে ধরে এবং ভেতরে টেনে নেয়। আমরা দেখি দুজন লোক মুখ ঢাকা দেবীকে বেঁধে ফেলে এবং জিজ্ঞেস করতে থাকে তোমার ভাই কোথায়? তারা জানায় আমরা এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম, কারণ তোমার ভাইকে তার কর্মের ফল ভুগতে হবে। এমন সময় দেবীর মা পেছন থেকে তাদের একজনের মাথায় বোতল ভেঙে আঘাত করে
কিন্তু লোকটা দেবীর মাকে মারতে শুরু করে এবং আবার জিজ্ঞেস করে সেনা কোথায়। তারপর সে নিজের বসকে ফোন দেয়। সেখান থেকে নির্দেশ আসে ওদের দুজনকে মেরে ফেলো। তারা জানায় সেনা মিস্টার থর্মার স্ত্রীর সাথে সময় কাটিয়েছে, সেই কারণে তারা তাকে মারতে এসেছে। মা বাঁচার জন্য একটা ধারালো জিনিস দিয়ে আক্রমণ করে, কিন্তু লোকটা সেটা কেড়ে নিয়ে মাকে নির্মমভাবে আঘাত করে। অবশেষে তাকে ট্যাপ করে বাথটবে ফেলে পানির কল ছেড়ে দেয়। সবকিছু দেবী দেখছিল, কিন্তু কিছুই করতে পারছিল না, কারণ আরেকজন তাকে মুখ চেপে ধরে রেখেছিল। এরপর সিন বদলায়। আবার সেই দাবা খেলা দুজনকে দেখা যায়, এক ছেলে আর এক মেয়ে, নাম এসটি এবং মিস্টার অগং। তারা মিসেস দিয়ার হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিল। মিস্টার অগং জানতে চান মিসেস গায়ত্রী কি এটা জানেন। এসটি বলে, হ্যাঁ, আমি তোমাকে ঠিকানাও পাঠিয়েছি। এদিকে সেনার বাড়িতে পুলিশ তদন্ত করতে আসে। দেবী সেনাকে বলে, এসব তোমার কারণে হয়েছে, ওরা তোমাকে খুঁজতে এসেছিল, তুমি বড় ভুল করেছিলে। এক বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করেছ, সে মায়ের মৃত্যুর দায় ভাইয়ের ওপর চাপায়। দেবী ভেঙে পড়ে এবং প্রচণ্ড কাঁদতে থাকে। রাতে দেবী মায়ের জিনিসপত্র ঘাটছিল, সেখানে একটা মিউজিক ক্যাসেট আর কিছু পুরনো ছবি পায়। বেরোবার সময় লাইট বন্ধ করলে দেখে বিছানায় বসে আছে তার মা। সে তাড়াতাড়ি লাইট জ্বালায়, কিন্তু সেখানে কেউ নেই। পরদিন সকালে বাইক শোরুম থেকে লোকজন বাইক নিয়ে যায়, কারণ সেনা কিস্তি দেয়নি। তখনই একটা কালো গাড়ি এসে থামে। দেবীর বাবা মিস্টার অগং নামের সেই লোকটি নেমে আসেন। তারা দেবীকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু দেবী প্রচণ্ড রাগে বাবার সাথে যেতে অস্বীকার করে। মিস্টার অগং ঠিক করেন তিনি সেখানে থাকবেন যতক্ষণ না দেবী রাজি হয়। এরপর যখন রাত হয়, দেবী পানি খেতে ওঠে, দেখে কল বারবার নিজে থেকে চালু হচ্ছে। সে ভয় পেয়ে যায়। হঠাৎ যে সাহায্য চাচ্ছিল, কিন্তু এটা দেবীর দুঃস্বপ্ন ছিল। সে ভয় পেলে সেনা এসে তাকে শান্ত করে এবং বলে, এখানে শুধু আমি আছি, আর কেউ নেই। সে আরও বলে, আমি জানি তুমি আমার উপর খুব রাগ করো, কিন্তু আমাদের একসাথে এখান থেকে বেরোতে হবে। এই জায়গাটা মোটেও ভালো নয়, এখানে শুধু দুঃখ আর কষ্ট। এতে দেবী জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত করে বলতে পারো? সেনা বলে, হ্যাঁ, যেখানেই যাব না কেন এই জায়গার চেয়ে ভালো হবে। কিন্তু আসল সত্যি হলো তারা যেখানে যাচ্ছিল সেটাও নরকের চেয়ে কম কিছু ছিল না। পরে সকালে আমরা দেখি দেবী রাজি হয়েছে, আর তারা গাড়িতে করে বেরিয়ে পড়ে। পথে তারা রাস্তার ধারে একটা ভিড় দেখে, কিন্তু থামে না। রাতে তারা পৌঁছে যায় নতুন বাড়িতে। সেখানে মিস্টার অগং তাদের এসটির সাথে পরিচয় করিয়ে দেন এবং বলেন ও তোমাদের সব প্রয়োজনে খেয়াল রাখবে। এসটি তাদের স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে তারা দাদিমার সাথে দেখা করে। তিনি আর কেউ নন, সে হলো মিসেস গায়ত্রী। গায়ত্রী দেবীকে জড়িয়ে ধরে এবং এসটিকে বলে, ওদের রুম দেখিয়ে দাও। এটাই সেই গায়ত্রী যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অন্তত এখনও তিনি বেঁচে ছিলেন। ওপরে উঠে তারা দেয়ালে ঝোলানো পূর্বপুরুষদের ছবি দেখে। মিসেস গায়ত্রী বলেন, এরা আমাদের পূর্বপুরুষ। তিনি আরও জানান তাদের পরিবারে এক ঐতিহ্য আছে। প্রতিটি প্রজন্মে পরিবারের নারী সদস্যের হাতে একটা প্রতীকী জাহাজ তুলে দেওয়া হয়। এটা শুনে বেশ অদ্ভুত লাগে, কারণ সব লিডারই নারী ছিলেন, কোনো পুরুষ নয়। গায়ত্রী দেবীকে বলেন, আমি আশা করি তুমি লিডার হবে এবং এই পরিবারের ধারা চালিয়ে যাবে, যেটা তোমার পূর্বপুরুষেরা তৈরি করেছে। ডিনারের সময় গায়ত্রী সেনার কাজ সম্পর্কে জানতে চান। সেনা বলে, অনেকদিন ধরে আমি নানা রকম কাজ করছি টাকার জন্য, কিন্তু উদাহরণ দেয় মুরগি পালন, বুটলেগ, ডিভিডি বিক্রি ইত্যাদি। এ সময় গায়ত্রী বলে, ভালো করে খাও। ঠিক তখনই তাদের বাবা বলে দেন সেনা আসলে প্রাইভেট ড্রাইভার আর দেবী ইন্টারনেট টেকনিশিয়ান। এ সময় গায়ত্রী বলেন, আগামীকাল তোমাদের পারিবারিক ব্যবসা সম্পর্কে শেখানো হবে। এটা শুনে দেবীর খুব অদ্ভুত লাগে, কারণ এত বছর পর হঠাৎ করে এভাবে সব কিছু ঘটছিল, আর মা আগে কখনো তাদের সাথে থাকেননি। কিন্তু কেন? রাতে সেনা ঘরে ঘুরছিল, হঠাৎ সে দেয়ালে অনেকগুলো ছবি দেখতে পায়, যেগুলোর ওপর ক্রস চিহ্ন আঁকা। সে কাছে গেলে দরজা হঠাৎ জোরে কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর আবারও দরজা কেঁপে ওঠে, যেন পেছনে কেউ আছে। ঠিক তখনই এসটি এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সেনা বলে, আমি ভেবেছিলাম এটা ওয়াশরুম। এসটি বলে, এই রুমে কেউ ঢুকতে পারে না,
অন্যদিকে দেবী মিউজিক ক্যাসেটে গান শুনছিল। হঠাৎ সে কারো ডাক শুনতে পায়। ক্যাসেট চেক করলে আবারও ফিস শব্দ আসে। দেবী ভয় পেয়ে ক্যাসেট বন্ধ করে ঘুমাতে যায়। তখন সে দেখে পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই বোঝে ওটা তার মা, কিন্তু ভয়ানক চেহারায়, বাঁকানো শরীর নিয়ে তার দিকে এগিয়ে আসছে। দেবী ভয়ে চিৎকার করে কম্বলের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎই তার মা একেবারে কাছে এসে যায়। এরপর আমরা দেবীর তীব্র চিৎকার শুনতে পাই। পরের দিন সকালে গায়ত্রী সেনা ও দেবীকে ফার্মে নিয়ে যায়। তিনি জানান, আমাদের পরিবার প্রজন্ম ধরে মাংস প্রক্রিয়াজাতকরণের ব্যবসা করে আসছে। ভবিষ্যতে এটা তোমাদেরই সামলাতে হবে। ভেতরে গিয়ে তারা দেখে অনেক গরু কাটা হচ্ছে, চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। দেবী এটা দেখে ভয় পায় এবং হঠাৎ তার মনে হয় যেন ঠিক এভাবে তার মাকে কেটে ফেলা হচ্ছে। সে চোখের সামনে মায়ের নির্মম মৃত্যু দেখতে পায়। এই ঘটনার ফলে সে ভীষণ অস্বস্তি বোধ করে এবং বমি হয়ে যায়। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তখন গায়ত্রী ও এসটি তাকে সামলাতে এগিয়ে আসে। গায়ত্রী দেবীকে বলে তিনি জানেন দেবীর মায়ের সঙ্গে কি ঘটেছিল এবং তিনি বুঝতে পারেন দেবী কেমন অনুভব করছে। তবে দেবীকে এটা বুঝতে হবে যে সবই অতীত আর এখানে তার ভবিষ্যৎ আছে। দেবীর যা কিছু প্রয়োজন হবে তার দাদি তা এনে দেবে। এদিকে সেনা ও তার বাবা কথা বলছিল। সেনা বাবাকে জানায় যে গত রাতে ভুল করে সে এক রুমে ঢুকে পড়েছিল যেখানে কিছু পুরনো জিনিসপত্র রাখা। সে জিজ্ঞেস করে ওসব কি? তখন বাবা জিজ্ঞেস করেন সে কি তার দাদির প্রাইভেট রুমে গিয়েছিল? সেনা জানায় সে ইচ্ছে করে যায়নি, ভেবেছিল ওটা ওয়াশরুম। ছোটবেলায় সে দেখেছিল সেখানে ওয়াশরুম ছিল। এরপর সে আরও বলে ভেতরে কিছু ছবি ছিল, কিন্তু সব পুরুষদের ছবি আর তার ওপর ক্রস চিহ্ন দেয়া। হঠাৎ সেখানে এক লোক আসে যাকে তার বাবা জাকা নামে পরিচয় করিয়ে দেয়। বলেন জাকাকে তিনি নিজের ছেলের মতো মনে করেন। এটা শুনে সেনা একটু অস্বস্তি বোধ করে। এ সময় গায়ত্রী দেবীকেও জাকার সঙ্গে পরিচয় করান এবং জানান সে এখানে অ্যাডমিনিস্ট্রেশন হেড। সে দেবীকে সব কাজ শিখিয়ে দেবে। মিস্টার জাকা দেবীকে কোম্পানির প্রোফাইল ও ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখিয়ে জানান 2000 সাল থেকে 2017 পর্যন্ত কোম্পানির অবস্থা ভালো ছিল, কিন্তু 2017 থেকে ক্রমে অবনতি শুরু হয়। দেবী কারণ জানতে চাইলে জাকা বলেন 2017 সাল থেকে হঠাৎ গরুগুলো অসুস্থ হয়ে পড়তে শুরু করে। রিপোর্ট পড়তে গিয়ে দেবী প্রশ্ন করে যে এটা কি প্রিন্টিং মিস্টেক, কারণ সেখানে লেখা ছিল মিসেস গায়ত্রী দিশারি 1935 সাল থেকে এই ব্যবসা চালাচ্ছেন। জাকা তখন বলে এটা কোনো মিস্টেক নয়, বরং সত্যি। এটা শুনে দেবী ভীষণ অবাক হয়। এদিকে জাকা অ্যাস্টিকে জানায় বড় গরুগুলো এখন অসুস্থ হতে শুরু করেছে। রাতে সেনা নিজের রুমে ফেরার সময় পাশের রুম থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সেখানে এসটি গায়ত্রীকে বলছে দেবী সেনাদের আসার পর থেকে স্লটার হাউসের অবস্থা ভালো হয়েছে, কিন্তু আপনার শরীর খারাপ হচ্ছে। আমাদের দ্রুত উত্তরাধিকার প্রক্রিয়া শুরু করতে হবে। গায়ত্রী রাজি হন না, বলেন একটু সময় দরকার। বাইরে থেকে সেনা সব শোনে। তখন হঠাৎ শব্দ হয়ে যায়। এসটি চেক করতে আসায় সে ফার্নিচারের পেছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে দেবী রাতে ইন্টারনেট স্লটার হাউস সার্চ করছিল যা তার দাদি চালাতেন। তখন সেনা তার রুমে ঢুকে ধীরে ধীরে বলে তুমি কি জানো দাদি অসুস্থ? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি 1935 থেকে এটা চালাচ্ছেন, মানে এত বছর ধরে বেঁচেও আছেন। দেবী তখন জিজ্ঞেস করে কিভাবে অসুস্থ হলেন। সেনা জানায় সে এসটি আর দাদির মধ্যেকার কথা শুনেছে, যেখানে দাদি রাগে ও যন্ত্রণায় ছিলেন। তারা উত্তরাধিকার প্রসঙ্গে কথা বলছিলেন। দেবী বলে দাদি অনেক বৃদ্ধ হয়েছে, তাই অসুস্থ হওয়া বা যন্ত্রণা থাকা স্বাভাবিক। বৃদ্ধরা সবসময় উত্তরাধিকার নিয়ে কথা বলেন। এতে অবাক হওয়ার কিছু নেই। সেনার কথার কোনো মানেই নেই আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এটা শুনে সেনা চলে যায়। এরপর সে বাইরে সিগারেট ধরাতে গিয়ে দেখে মিস্টার জাকা কিছু পাতা আর এক রুমের চাবি তার বাবাকে দিচ্ছেন। এগুলো সেই একই পাতা যা মিস্টার দিয়া অর্থাৎ দেবীর মা খাচ্ছিলেন। এটা দেখে সেনা সন্দেহ করে। অন্যদিকে দেবী চা বানাচ্ছিল। তখন আবার কিছু অদ্ভুত শব্দ শোনে। সে শব্দের দিকে এগোতে গিয়ে দেখে তার মা তাকে তাড়া করছে। সে ঘুরে দাঁড়ায়, কিন্তু শব্দ আরও বেড়ে যায়। যখন আবার তাকায় তখন সেখানে এসটি দাঁড়িয়ে। এটা দেখে দেবী ভয়ে কেঁপে ওঠে। এরপর এসটিকে জিজ্ঞেস করে সত্যিই কি দাদি 1935 সাল থেকে এই কোম্পানি চালাচ্ছেন? এসটি প্রশ্ন করে এটা তোমাকে কে বলেছে?
দেবী উত্তর দেয়, মিস্টার জাকা। তখন এসটি সরলভাবে বলে, তাদের কোম্পানি গায়ত্রী এবং তার বাবাকে নিয়ে অনেকে হিংসা করে, তাই অন্য কারো কথা শোনার দরকার নেই। এসব মিথ্যা, হয়তো মিসপ্রিন্ট হয়েছে। আর যদি কিছু জানতে হয় তবে সরাসরি গায়ত্রীর কাছেই জিজ্ঞেস করতে হবে, অন্য কারো কাছে নয়, এমনকি নিজের বাবার কাছ থেকেও নয়। এরপর এসটি গায়ত্রীকে বলে দেবীকে নিয়ে কথা বলা দরকার। গায়ত্রী জানায় তার আরও একটু সময় লাগবে, কিন্তু এসটি বলে তারা তো ইতিমধ্যে 20 বছর ধরে অপেক্ষা করছে, আর মিস্টার অং এবং মিস্টার জাকাও নিজেদের পরিকল্পনায় এগোচ্ছেন। এটা শুনে গায়ত্রী 2 দিনের সময় চান। এসটি রাজি হয়। অর্থাৎ এখানে কোনো ভয়ঙ্কর কিছুর গন্ধ আসছে, আর মনে হচ্ছিল এই 2 ভাই বোন অর্থাৎ দেবী ও সেনার সঙ্গে তাদের বাবা ও দাদি কিছু করতে চাচ্ছেন। এদিকে সেনা জাকাকে জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এখানে কাজ করছো? জাকা উত্তর দেয়, 5 বছর। সেনা ব্যঙ্গ করে বলে, হ্যাঁ 5 বছর তো অনেক বড় সময়। তুমি নিশ্চয়ই এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানো, আর আমাদের পরিবারের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ। এমনকি এত রাতে এসেও তুমি এখানে আছো। এটা শুনে জাকা অস্বস্তি বোধ করে এবং জানায়, হ্যাঁ আমি অনেক ক্লোজ। আমার বাবা এখানেই কাজ করতেন, কিন্তু দুর্ঘটনায় মারা যান। এখন আমি আমার দায়িত্ব পালন করি। আর আমি জানি মিস্টার অং আপনাকে মাত্র 7 বছর বয়সে ছেড়ে দিয়েছিলেন, আর এখন আপনি ফিরে এসেছেন। এটা শুনে উল্টো সেনা এখান থেকে উঠে চলে যায়। হঠাৎ এক কর্মী এসে জাকাকে জানায়, আজ কাজ বন্ধ, কারণ গায়ত্রী একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, সম্ভবত নাতি নাতনির আসার খুশিতে। এটা শুনে জাকা মিস্টার অংকে ফোন করে জানায়, স্যার ওরা এগিয়ে এসেছে। এরপর দৃশ্য বদলায়। সেনার বাবা মিস্টার অং তাকে গাড়ির চাবি দিয়ে ড্রাইভ করতে বলেন। তিনি সেনাকে বলেন, ট্রাঙ্ক থেকে জিনিস কাল বের করে নিও, তবে এখনই তাকে একটি প্রমিস করতে হবে এবং সেটা যে কোনো অবস্থায় রাখতে হবে। এই সময় তার বাবা সেনার কানে কিছু বলেন। রাতে খাবারের সময় দেবী আর সেনা নিজের মধ্যে গায়ত্রীর ব্যাপারে কথা বলছিল। গায়ত্রী সেটা শুনে ফেলে, যেটা অদ্ভুত ছিল। স্বাভাবিক কোনো মানুষ এইভাবে এটা শুনতে পারে না। পরে ব্রাশ করার সময় দেবীর পেছনে একটি অদ্ভুত ছায়া দাঁড়িয়েছিল, কিন্তু ঘুরতেই দেখা গেল এটা এস্টিক, যে দেবীকে গায়ত্রীর কাছে নিয়ে যাচ্ছিল। দেবী গায়ত্রীর কাছে কথা বলতে আসে। গায়ত্রী তাকে নিজের 30 বছরের মিউজিক্যাল কালেকশন দেখায়, বলেন তার মা আর দেবীর মধ্যে সঙ্গীত একটি কমন ব্যাপার ছিল। তিনি এটাও জানান দেবী রাতে ক্যাসেট শোনে। এটা শুনে দেবী শক্ট হয়ে যায়, সে কিভাবে এসব জানে। এদিকে মিস্টার অং এস্টিককে দাবা খেলতে ডাকেন। এদিকে গায়ত্রী দেবীকে বলেন যদি সে মায়ের সঙ্গে কথা বলতে চায় তাহলে সে তা করতে পারে। এটা শুনে দেবী অবাক হয়ে যায়। এরপর গায়ত্রী একটি ক্যাসেট চালান এবং দেবীর সঙ্গে নাচেন। এদিকে আমরা দেখি এসটি দাবায় মিস্টার অংকে হারিয়ে দিয়েছে। এদিকে নাচতে নাচতে হঠাৎ গায়ত্রী অজ্ঞান হয়ে যান। এসটির সাহায্যে দেবী তাকে শোয়ায়। এসটি জানায় ডাক্তাররা গায়ত্রীকে ভারী কাজ না করতে বলেছেন। দেবী দুঃখ প্রকাশ করে। এসটি এটাও বলে যদি তার দাদির কিছু হয় তাহলে এই পরিবারের উত্তরাধিকার দেবীকে এগিয়ে নিতে হবে। এরপর মিস্টার অং ও জাকা গাড়িতে দেখা করে। জাকা তাকে একটি বাক্স দেয় এবং জিজ্ঞেস করে এখনই কেন এসব হচ্ছে। মিস্টার অং উত্তর দেয়, তুমি কি দেখোনি দেবী আর সেনা আসতেই স্লটার হাউসের অবস্থা ভালো হয়ে গেছে। আমার মায়ের ভেতরে থাকা সেই শয়তান জেগে উঠেছে। হ্যাঁ ঠিক তাই, বুঝতে পেরেছেন গায়ত্রীর শরীরের ভেতর আছে এক শয়তান। এখন পর্যন্ত আমরা যে কালো ছায়ামূর্তিকে দেখছিলাম সেটি আর কেউ নয়, বরং সেই শয়তান। বহু শতাব্দী ধরে এটি এই পরিবারের ভেতরে, বিশেষ করে নারীদের শরীরের ভেতরে বাস করছে। আর এখন গায়ত্রীর ভেতরে থাকা সেই শয়তান অন্য কোনো শরীরে যেতে চায়, আর সেটার কেউ নয়, সেটা হলো দেবীর শরীর। শয়তানের একটি তরুণ দেহ দরকার। তাই লক্ষ্য করলে বোঝা যায় দেবী আর সেনা আসার পর থেকেই গায়ত্রীর শরীর খারাপ হচ্ছিল, কারণ শয়তান তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল যাতে নতুন হোস্ট খুঁজে পাওয়া যায়। এবং এসটিও এই পুরো ব্যাপারের সঙ্গে জড়িত। কিন্তু আমার মতে এখানে জাকা আর মিস্টার অগন এই ব্যাপারটা থামাতে চায়। সে বলে যে এটাই একমাত্র জিনিস যা আমাদের পরিবারকে বাঁচাতে পারে। কাল আমার পরিবার ঠিক হয়ে যাবে। আর সে জাকাকে বলে আমার আর সেনার সঙ্গে স্লটার হাউসে দেখা করো। বাড়ি ফিরে মিস্টার অগন সেই বাক্সটা খুলে ভেতরে একটা বিশেষ ছুরি ছিল। সে নিজের আর গায়ত্রীর কিছু পুরনো ছবি দেখতে দেখতে কাঁদতে থাকে।
তখন বোঝা যায় মিস্টার অগন গায়ত্রীকে পজেসড অবস্থায় মেরে ফেলতে চায়, যাতে তার মাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। মানে তাদের বংশ বহুদিন ধরে এমনটা হয়ে আসছে। আর এখন বোঝা যাচ্ছে এরা এত সফল কিভাবে হলো, টাকা পয়সা কিভাবে এলো, আর কেন মিস্টার অগনের স্ত্রী তার বাচ্চাদের নিয়ে পালিয়ে গিয়েছিল। আর সে বারবার বলতো যে ওরা আমাদেরকে আলাদা করতে চাচ্ছে। আসলে সে এই শয়তান সম্পর্কে বলছিল। মিস্টার অগন ছুরি নিয়ে নিজের মাকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই এসটি এসে তাকে মেরে ফেলে আর টেনে নিয়ে যায়। এখন আমরা মিস্টার জাকাকে দেখি। সে ফোন ব্যবহার করে সোজা স্লটার হাউসে ঢুকে পড়ে আর ধাক্কা খায় মিস্টার অগনের ঝুলন্ত লাশের সাথে। এটা দেখে বাকি কর্মীরাও দৌড়ে আসে। তখন এক মেয়ে চিৎকার করে বলে, জাকা তো এখানে আগে থেকেই ছিল, মানে সেও হয়তো এই সকলের সাথে জড়িত। এটা শুনে সবাইকে জাকাকে মারতে তেড়ে আসে। তখনই সেনা আর দেবী জাকাকে দৌড়াতে দেখে। এরপর তারা ভেতরে ঢোকে আর নিজের বাবার লাশ দেখে। এটা দেখে সেনা কাঁদতে থাকে আর সাহায্য চায়, কারণ সে কিছুটা হলেও এই গোপন ব্যাপারটা জানত। গাড়িতে মিস্টার অগন তাকে কানে কানে কিছু একটা বলেছিল। এরপর সেনা নিজেকে সামলায়। পরদিন সকালে খাওয়ার সময় সে দেবীকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু দেবী আর যেতে চায় না। সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। দুজনেই নিজেদের বাবা মায়ের মৃত্যুর জন্য একে অপরকে দায়ী করে। এদিকে স্ত্রী সেনাকে বলে যে এসব জাকা করেছে। তখন সেনার কাছে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে। সে একা গরুর ঘরে যায় তার সাথে দেখা করতে। এদিকে দেবী নিজের রুমে কাছে। তখন সে তার মায়ের ডাক শুনতে পায়। সে মাকে বসে থাকতে দেখে, অনেক শান্ত শিষ্ট রূপে। দেবী কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে বাঁচাতে পারিনি, মাফ করো। মা বলে, আমি সবসময় তোমার সঙ্গেই আছি। এখানে অবাক করার ব্যাপার হলো, দেবী যে কোলে মাথা রেখে কাঁদছিল সে তার মা নয়, বরং সেই ভয়ঙ্কর শয়তান যে তাকে পুরোপুরি ভর করার জন্য প্রস্তুত। দেবী তখন অনেক ইমোশনাল ছিল, আর এই সময়ে তো শয়তানরা আক্রমণ করে। এদিকে সেনা সেই গরুর ঘরে পৌঁছায়, কারণ ওই অজানা নম্বর থেকে আসলে জাকাই তাকে ডেকেছিল। জাকা সবকিছু বোঝাতে চায়। এ সময় সেনা তার বাবার মৃত্যুর কারণে রেগে যায় আর তাকে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে জাকা সেনাকে বলে, ট্রাঙ্ক হলো, যেটা তোমার বাবাও তোমাকে বলেছিল। এদিকে দেবীর রুমে গায়ত্রী বসে থাকে। দেবী তাকে বলে, হয়তো আমি পাগল হয়ে যাচ্ছি, কারণ আমি মাকে দেখতে পাই, আর সেটা বেশিরভাগ সময় অদ্ভুত মনে হয়, কিন্তু এবার সে খুবই দয়ালু মনে হচ্ছিল। অন্যদিকে সেনা গাড়ির ট্রাঙ্ক খোলে আর সেখানে একটি বিশেষ বই পায়। বইতে অনেক অদ্ভুত জিনিস লেখা ছিল। সেগুলো দেখে সেনা ভীষণ শকড হয়ে যায়। বাড়িতে গায়ত্রী দেবীকে বলে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। সে জিজ্ঞেস করে, তুমি কি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাও? আসলে এই কথাগুলো শয়তান বলছিল। দেবী হ্যাঁ বলে। তখন গায়ত্রীর রূপ ধরা সেই শয়তান বলে, একটা উপায় আছে, কিন্তু সেটি করতে হলে তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। দেবী তাতেও রাজি হয়ে যায়। তারপর গায়ত্রী বড় একটা ছুরি দিয়ে নিজের হাতের তালুতে কাটে, আর দেবীকেও একই কাজ করতে বলে। অন্যদিকে সেনা সেই বইয়ের মধ্যে এসব রিচুয়াল পড়ছিল। তখন সে বনসাই গাছ আর জুজুবি পাতার ব্যাপারে জানতে পারে, যেটা মিস্টার অগনও তাকে বলেছিল। অগন লিখেছিল, এই উত্তরাধিকার প্রক্রিয়া তখনই শুরু হবে যখন কন্যা সন্তান কৈশোরে প্রবেশ করবে, মানে দেবী যখন ছোট থেকে বড় হবে, আর ছেলে সন্তান মানে সেনাকে তখন স্যাক্রিফাইস করা হবে। এই সব পড়ে সেনা দ্রুত বাড়ির দিকে দৌড়ায় নিজের বোনকে বাঁচাতে। গায়ত্রী নিজের কাটা হাত দেবীর হাতে মেলাতে থাকে আর বলে, খুব তাড়াতাড়ি তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে। ঠিক তখনই সেনা বাড়ি পৌঁছে উপরের ঘরে দৌড়ায়। এসে দেখে দেবী নিজের রুমে নেই। সে অন্য ঘরে গিয়ে দেখে দেবী মাটিতে পড়ে আছে, পাশে রক্ত আর কাটা মাংস। সেনা কিছু না ভেবে দেবীকে তুলে নিয়ে বেরোতে চায়, কিন্তু গাড়ির চাবি খুঁজে পায় না। এমন সময় এসটি সেনার মাথায় আঘাত করে আর সেনা অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখি এসটি এক রিচুয়াল করছে। আসলে সে এক ধরনের ওই শয়তানের দাসী। রিচুয়ালের সময় সে দেবীকে বলে, তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ, এবার ঘরে ফেরার সময় হয়েছে। দেবী কিছুই বুঝতে পারছিল না। তখন এসটি হাতে বড় ছুরি নিয়ে সেনার দিকে এগোতে থাকে। সেনার গলা কেটে তার সমস্ত রক্ত এক গ্লাসে ভরে ফেলে, মানে সেনার স্যাক্রিফাইস হয়ে যায়, আর জোর করে সেই রক্ত দেবীকে খাইয়ে দেয়া হয়।
সেখানে গায়ত্রী সহ আরও অনেক মহিলা উপস্থিত ছিল। তারা সবাই এই রিচুয়াল করছিল, মানে তারা প্রত্যেকেই ডাইনি অথবা সেই শয়তান ছিল। আর এই শয়তানের জন্যই তারা কাজ করছিল। সম্ভবত তাদের পরিবার আগে কখনো শয়তানের সঙ্গে চুক্তি করেছিল ধন সম্পত্তি পাওয়ার জন্য, আর এর বিনিময়ে প্রতি প্রজন্মে নতুন নতুন তরুণ দেহের প্রয়োজন হতো। যখনই পুরনো শরীর বুড়ো হয়ে যেত তখন নতুন শরীর লাগত। এই কারণে মিস্টার অগন নিজের স্ত্রী আর সন্তানদের ছেড়ে দিয়েছিল, কিন্তু কখনো কাউকে বলেনি। শেষ পর্যন্ত এসটি আর সেই শয়তান তাদের খুঁজে পায়। সবচেয়ে বড় প্রশ্ন, মিসেস দিয়াকে কেন ব্যবহার করা হলো না? কারণ তার শরীর ইতিমধ্যেই বুড়ো হয়ে গিয়েছিল, তাই দেবী ছিল শয়তানের জন্য পারফেক্ট শরীর। এরপর এসটি রিচুয়ালের কিছু লাইন উচ্চারণ করে, যেখানে বলছিল, হে রাজা তুমি অমর। এ সময় আমরা দেখি গায়ত্রী দেবীর মায়ের রূপে হাজির হয়। এটি দেখে দেবী জোরে কাঁদতে শুরু করে। তাকে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সেই শয়তান নিজের আসল রূপে আসে আর দেবীর মধ্যে প্রবেশ করতে শুরু করে। কালো ধোঁয়া দেবীর শরীরে ঢুকে যায়, মানে রিচুয়াল সম্পূর্ণ হয়। শয়তান আর কারোর মধ্যে নয়, দেবীর ভেতরে ঢুকে পড়ে। আর এখন দেবী পুরো ব্যবসা সামলাবে, যা হবে ভয়াবহ। সেনার স্যাক্রিফাইস হয়ে গেছে, জাকা বাঁচেনি, মিস্টার অগুনও নেই, আর কাউকে বাকি রাখা হয়নি যে এই রিচুয়াল থামাতে পারে। ভবিষ্যতেও একইভাবে চালাতে থাকবে। দেবী বিয়ে করবে, সন্তান হবে, আর এই রিচুয়াল আবার ঘটবে। এখানে আসলে একটা রিচুয়াল ছিল যেটা শিকার হয়েছিল প্রথমে গায়ত্রীও। হয়তো তার দাদি বা মাও একই কাজ করেছিল, যাদের ভেতরে শয়তান ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই তরুণী মেয়েদের শরীর দখল করত। এ কারণে কোম্পানি সবসময় মহিলারাই চালাতো। আপনাদের হয়তো মনে আছে, সেনা একসময় একটা ঘরে দেখেছিল সব পুরুষদের ছবিতে ক্রস দাগ। এর অর্থ হলো অতীতে যারা বলি হয়েছিল সেই ছেলেদের ছবিগুলোই সেখানে ছিল। প্রতিবার ভাই বোনের মধ্যে ছেলেকেই বলি দেওয়া হতো, তার রক্ত বোনকে খাওয়ানো হতো, আর এভাবে রিচুয়াল সম্পন্ন হয়। এখন শয়তানের কাছে মেয়ের শরীর এসেছে, যার মাধ্যমে সে পৃথিবীতে পরোক্ষভাবে রাজত্ব করবে, আর এর বদলে পরিবার পেয়ে যাবে অঢেল সম্পত্তি আর ক্ষমতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটিকে 10-এ কত দেবেন তা অবশ্যই জানাবেন। সব শেষে বলবো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।